হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তাইফুর, ঐশী, সেলিম মিয়া, সায়েম, আরফা হোসাইন, রামিসা ইসলাম, হুমায়রা হিমু, ফারহানা, ওয়ালাইকুম আসসালাম এমডি সাগর, ওয়ালাইকুম আসসালাম। তো আমার সাউন্ডে যদি কোনো প্রবলেম থাকে বা স্ক্রিনে যদি কোনো প্রবলেম থাকে, দেখতে যদি অসুবিধা হয় আমাকে জানাতে পারো। কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করব আমি। ইতি, কলেজের এক্সামের জন্য প্যারায় আছি ভাইয়া। ইটস অল রাইট আপু, লাইফটাই তো এক্সাম, দিতে তো হবেই। রাবেয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সায়েম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুমন, হ্যাঁ ভাইয়া ভালো আছি। জাহিদ, ইমন, ইমরান, তিন্নি, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুধু 2 মিনিট একটু কথা বলি আজকের সেশনটি শুরু করার আগে। সেটা হচ্ছে, বিগত দিনে আমি যেই প্রথম সেশনটি করেছিলাম তোমাদের সাথে, আশা করি সেই সেশনটি সবাই দেখেছো। এবং আমি পাশাপাশি কিন্তু কিছু ছোট কিছু হ্যান্ড নোটস দিয়েছিলাম এবং ছোট একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা হচ্ছে 2টা অনুচ্ছেদ রিডিং পড়তে দিয়েছিলাম। আমাকে একটু জানাবে কে কে পড়েছো? কলিজা হাতে নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম যে গত দিনের সেশনটি যারা যারা করেছো, আমি যে একটা হ্যান্ড নোটস দিয়েছিলাম একটা পোস্টে এবং যে কিছু হোমওয়ার্কস দিয়েছিলাম, অল্প একটু রিডিং পড়া দিয়েছিলাম, সেটা কারা কারা পড়েছো? পুষ্প, জি পড়ছি, ধন্যবাদ পুষ্প তোমাকে। জান্নাতুল নাইম পড়েছি, রাশেদ পড়েছি। আচ্ছা, সেলিম মিয়া কিছু অংশ পড়েছিলাম। সাগর, কিছুক্ষণ আগে ক্লাসটা করে শেষ করলাম, ধন্যবাদ সাগর। ওকে, সুধা, ডান ভাইয়া, ধন্যবাদ। যারা যারা পড়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা যদি পড়ো তোমাদেরই ভালো হবে। আর যতটুকু হোমওয়ার্ক আমি দিব, অতটুকু হোমওয়ার্ক কিন্তু খুব বেশি না, খুবই অল্প। গতদিনও যেটা দিয়েছিলাম হয়তো ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগতো সেটা পড়তে। আজকেও যেটা দিব অল্পই দিব, বাট তোমরা একটু এনশিওর করো যে তোমরা এগুলা পড়তেছো, ঠিকমতো খেয়াল রাখতেছো। তাহলে আমি আমার টপিক শুরু করতেছি, ঠিক আছে? কয়েকটা প্রশ্নের মাধ্যমে শুরু করব, তোমরা কিন্তু অ্যান্সার দিও। ওকে, আচ্ছা আমাকে দেখা যাচ্ছে, তাহলে আমি শুরু করতেছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কয়েকটা নতুন জিনিস শিখব, কারো কারোর জন্য হয়তো পুরান হতে পারে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টটার নাম কি? একটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট থাকে সেটা কি? বলো, একটু লিখে পাঠাও। একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? খন্দকার ফরিদুজ্জামান, প্রসেসর। জান্নাতুল নাইম, সিপিইউ। লাবিদ, প্রসেসর। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, প্রসেসরটা কোথায় থাকে? সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি প্রসেসর নাকি আরো কিছু আছে? একটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে, সর্বপ্রথম যদি বলতে হয় সেটাকে বলতে হবে মাদারবোর্ড।
মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে বড় একটা সার্কিট। এই মাদারবোর্ডের উপরেই আমরা কি লাগাই? মাদারবোর্ডের উপরেই থাকে হচ্ছে মাইক্রো প্রসেসর, ঠিক আছে, যেটাকে তোমরা প্রসেসর বলতেছো। মাদারবোর্ডের উপরেই কিন্তু প্রসেসর লাগানো থাকে। শুধু প্রসেসর না, প্রত্যেকটা জিনিস, একটা কম্পিউটারের প্রত্যেকটা জিনিস মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে মাদারবোর্ড। তো এবারে আমার দ্বিতীয় প্রশ্ন তোমাদের সবার কাছে, কম্পিউটারের ব্রেইন কোথায়? কম্পিউটারের মস্তিষ্ক কোনটা বলো? রাকিবুল হাসান, মাদারবোর্ড সঠিক উত্তর। আচ্ছা, এবারের প্রশ্ন, কোনটি কম্পিউটারের মস্তিষ্ক? তাইফুর, র্যামে। হয়নি। এস জে নাইমা, সঠিক উত্তর সিপিইউ বা প্রসেসর। প্রসেসর হচ্ছে কি ব্রেইন অফ দ্য কম্পিউটার, ঠিক আছে। তো এখন আমরা কয়েকটা জিনিস দেখব, এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদের যে বোর্ড কর্তৃক যে বইটা আছে আইসিটির পাঠ্য বই, সেই বইটার প্রথম দিকেই আছে। আমার এই লেকচারটা শেষ হলে তোমরা সেই বইটা যদি রিডিং পড়ো, তোমরা বুঝতে পারবে যে তোমরা প্রত্যেকটা জিনিস তোমাদের পড়া হয়ে গেছে। তো আমি লিখতেছি এখানে সিপিইউ। সিপিইউ মানে হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে আমি একটা দাগ দিচ্ছি। একটা সিপিইউর মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো হচ্ছে সিইউ, আরেকটা হচ্ছে এএলইউ। প্রত্যেকটা জিনিসে আসতেছি, ঘাবড়াবার কিছু নেই। তো খেয়াল করি, প্রথমে হচ্ছে আমরা বলতেছি কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউটাকে আমি আমার ফোকাস পয়েন্টে নিয়ে আসলাম। সিপিইউর মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে সিইউ, একটা হচ্ছে এএলইউ। সিইউ কি এবং এএলইউ কি আমরা একটু পরেই জানব। এই পোরশনটা আবার কানেক্টেড থাকে কার সাথে? এই পোরশনটা কানেক্টেড থাকে হচ্ছে আমার, একটা দাগ দিলাম, দুইটা দাগ দিলাম, এইটা আমার কানেক্টেড থাকে মেমোরি ইউনিটের সাথে। মেমোরি ইউনিটের সাথে আমি মেমোরি ইউনিটটাকে আমাদের ফোকাসে নিয়ে আসি। তো সোফার আমি বলতেছি যে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে কি বড় একটা সার্কিট, ঠিক আছে। এই মাদারবোর্ডের উপরে, মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে কি মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। এই মাইক্রোপ্রসেসরটা আছে দেখি কম্পিউটারটার মধ্যে আমরা এত ধরনের প্রসেসিং করতে পারি। এবার কম্পিউটারের একটা বেসিক গঠন তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে আমি ডিসক্রাইব করা শুরু করেছি। এবং সেখানে আমি বললাম সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে বাংলায় বললে কি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। এবং এই সিপিইউর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কম্পোনেন্ট হচ্ছে সিইউ, এএলইউ, যে দুইটা আমি এখনো ব্যাখ্যা করিনি। এবং এই যে সিপিইউর ব্যাপারটা, এই সিপিইউটা আবার কার সাথে কানেক্টেড? মেমোরি ইউনিটের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো এখন এইটা যদি সাপোজ আমার একটা কম্পিউটার হয়, কম্পিউটারের সাধারণ গঠন হয়, তাহলে এটার সাথে, কম্পিউটারের সাথে অবশ্যই কি থাকবে? কিছু ইনপুট ডিভাইস থাকবে, কিছু আউটপুট ডিভাইস থাকবে। তাহলে আমি এখানে দিয়ে দিই, এই যে একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম। তো এখানে আমি লিখতেছি কি ইনপুট ডিভাইসেস লিখলাম। তো একইভাবে আমি এই পাশে আরেকটা দাগ দিতেছি, এইখানে আমি লিখতেছি কি আউটপুট ডিভাইসেস। তো এই দুইটা জিনিসকে আমি আমার ফোকাসে নিয়ে আসি।
এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যে কোনো দুইটা ইনপুট ডিভাইসের নাম আমাকে লিখে পাঠাও। যে কোনো দুইটা ইনপুট ডিভাইসের নাম তাড়াতাড়ি কমেন্ট করে পাঠাও। কম্পিউটারের যে কোনো দুইটা ইনপুট ডিভাইসের নাম লিখে পাঠাও। খন্দকার ফরিদুজ্জামান সঠিক উত্তর। কাউসার সঠিক উত্তর, বাট তুমি একটা লিখেছো। তাফিম আকিব সঠিক উত্তর। সাইয়েদ লাবিদ সঠিক উত্তর। আচ্ছা, তাইফুল লিখতেছে হচ্ছে স্ক্যানার এবং মাউস। স্ক্যানারটাও ইনপুট ডিভাইস, মাউসটাও ইনপুট ডিভাইস। চমৎকার তাইফুর। তোমরা সবাই খুব ভালো পারো, খুব ভালো লাগতেছে তোমাদের কমেন্টগুলো দেখে। তো এর মধ্যে একজন আমাকে কমেন্ট করছো যে খাতায় তো এত বড় জায়গা নাই, কিভাবে লিখবো? খাতায় তুমি তোমার মতো করে লেখার চেষ্টা করো, ইনশাল্লাহ ভাইয়া তো নোটস তোমাদেরকে দিবই। শুধু নোটস না, যেটা যেটা লাগে, যেই কোনো জিনিস, এনিথিং ইউ নিড জাস্ট লেট মি নো, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, বাবলি ইসলাম সঠিক উত্তর। বিএইচ রনি সঠিক উত্তর। ওয়াও, চমৎকার ব্যাপার। এরকম স্টুডেন্ট থাকলে কোনো কষ্টই করা লাগবে না ক্লাসে। আচ্ছা, দেখি আমরা ইনপুট ডিভাইসটা তাহলে লিখে নিই তোমাদের কথা মতে। কিবোর্ড, মাউস, আরেকজন তাইফুর সম্ভবত উত্তর দিয়েছিল স্ক্যানার, আমি লিখে দিচ্ছি। ইনপুট ডিভাইস কাকে বলে? যেই ডিভাইসগুলো দিয়ে আমরা কম্পিউটারে বা আমরা আমাদের প্রসেসরকে কোনো ইনফরমেশন পাঠাই, সেগুলাই কি ইনপুট ডিভাইস। দ্যাট মিনস যেই ডিভাইসগুলো দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে কোনো ডেটা বা ইনফরমেশন পাঠাই, সেগুলাই কি ইনপুট ডিভাইস। ঠিক আছে, যেমন কিবোর্ড দিয়ে কি আমরা বিভিন্ন জিনিস লিখি না, বিভিন্ন জিনিস টাইপ করি না, এগুলো তো একটা ইনপুট, রাইট? মাউস দিয়ে কি করি? সেম থিং, আমরা ক্লিক করি না মাউস দিয়ে, বিভিন্ন অপশন সিলেক্ট করি না, এটা কি একটা ইনপুট। আমরা ক্লিক করার পরে ভিতরে প্রসেসিং হয়, আমরা একটা আউটপুট দেখতে পাই। তাহলে এবার তোমরা বলে ফেলো তো আউটপুট ডিভাইস কোনগুলো? দুইটা আউটপুট ডিভাইসের নাম লিখে পাঠাও এখনই। দুইটা আউটপুট ডিভাইসের নাম লিখে পাঠাও জলদি। সেলিম মিয়া চমৎকার সঠিক উত্তর। জাহিদ হাসান, আচ্ছা ভিডিও, ওকে। ইতি সঠিক উত্তর। দুর্জয় সঠিক উত্তর। তাফিম আকিব সঠিক উত্তর। আচ্ছা, কাউসার হোসেন সোহেল ব্যাপারী তুমি লিখেছো স্ক্রিন। স্ক্রিনটা আসলে আউটপুট ডিভাইস, বাট আমরা স্ক্রিন না লিখে আমরা কি একটা মনিটর লিখতে পারি। ঠিক আছে, লামিয়া সঠিক উত্তর। সামিউল সঠিক উত্তর। রাহুল সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। আমার কিছুই করা লাগতেছে না, তোমরাই উত্তর দিয়ে দিচ্ছ, আমি শুধু তোমাদের উত্তরটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইসে আমরা পেয়েছি মনিটর, মনিটরকে পেয়ে গেলাম। আরো পেয়ে গেলাম কি? কেউ বলেছে স্পিকার, স্পিকার। আবার কেউ বলেছো প্রিন্টার। তো যারা যারা আশা করি সবাই জানতা যে ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস কোনগুলা। তারপরও যদি কারো জানা না থাকে বা কারো যদি ক্লিয়ার না থাকে, আশা করি এখন সবার কমেন্টস দেখে তোমরা বুঝে গেছো যে কোনটা ইনপুট ডিভাইস। যেই সমস্ত ডিভাইসগুলো দিয়ে আমরা কম্পিউটারে কোনো ডেটা বা ইনফরমেশন পাঠাই, সেগুলাই কি ইনপুট ডিভাইস। আর যেই সমস্ত ডিভাইসগুলো দিয়ে আমরা প্রসেসড কোনো আউটপুট দেখতে পাই, বা আমরা প্রসেস হওয়া কোনো জিনিস বা আমাদের ইনস্ট্রাকশনের পরে কোনো একটা জিনিস যখন রিপ্লাই আসে, সেই ডিভাইসগুলাই কি আউটপুট ডিভাইস। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস ক্লিয়ার। এবার আমরা জানবো যে এই জিনিসটা আসলে কি। সিইউ কি, এএলইউ কি? আমি বলতেছিলাম যে সিপিইউর খুবই গুরুত্বপূর্ণ দুইটা অংশ হচ্ছে সিইউ, এএলইউ। তাহলে তোমাদেরকে আমি আর অপেক্ষায় না রেখে আমি লিখে দিই যে সিইউটা কি।
তো এখান থেকে আমি একটু এই যে নিয়ে আসলাম। তো এখন আমি এখানে লিখি সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর এখান থেকে আমি এএলইউটাকে লিখে দিই। এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। যারা যারা ভাবতেছো যে আমি ক্লাসে হচ্ছে কি বলে ইংরেজিতে লিখতেছি, যাদের জন্য এটা খুব বড় প্রবলেম হচ্ছে, আমি অনেকেরই কমেন্ট পাইছি যে কি ভাইয়া হচ্ছে বাংলাতে ক্লাস দিবেন বা পুরো ক্লাস কি এভাবেই নিবেন। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এখানে কয়টা শব্দ আমি হচ্ছে ইংরেজিতে লিখছি, বা এই শব্দগুলা কি, এই শব্দগুলার অরিজিনালিটি কি বাংলা থেকে আসছে নাকি এগুলা ইংলিশ থেকে আমরা বাংলা অনুবাদ করছি। দেখো কিবোর্ডটা কি বাংলায় লিখলে যা হইতো এখন কিন্তু তাই হচ্ছে। সিপিইউ, সিইউ, এএলইউ এগুলা তুমি এভাবে দেখলেই তোমার জন্য ভালো, ঠিক আছে? তো যাদের প্রবলেম হচ্ছে তারা প্লিজ হ্যান্ড নোটসগুলো ফলো করো, সেখানে আমি পুরো জিনিসটাকে বাংলায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সানজিদা ইসলাম তিন্নি, তোমাকে অনেক ধন্যবাদ। সিইউ কন্ট্রোল ইউনিট, তুমি অলরেডি এটাকে মেমোরাইজ করে ফেলেছো। আচ্ছা, ইমন রহমান আকাশ এরকম, ঠিক আছে, ধন্যবাদ ইমন, কোনো সমস্যা নেই। আজকে কিন্তু যারা যারা এখন ক্লাসটায় আছো প্লিজ ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, কারণ আমি তোমাদেরকে এটা বোঝানোর পরে আমি কিন্তু তোমাদের বই থেকে কিছু প্রশ্ন করব এবং তোমাদের সাথে কিন্তু আমি বইটা পড়বো। আমার মাথায় কিন্তু প্রত্যেকটা প্ল্যান আছে যে কিভাবে তোমাদের বাকি সিলেবাসটা শেষ করতে হবে, কিভাবে পড়ালে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে ভাই আমাদের কেমন ভাবে পড়াবে, যেটা পড়াইলে আমাদের বুঝতে কষ্ট হবে বা আমাদের পরীক্ষা ভালো করতে অসুবিধা হবে, এরকম ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আরেকটু সামনের দিকে আগাই। কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, রাইট? তো কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারের প্রত্যেকটা অপারেশনকে নিয়ন্ত্রণ করা। আরো সুন্দর একটা ডেফিনেশন আমি একটু পরে লিখব, বাট এই মুহূর্তের জন্য এই কথাটা বোঝা যাচ্ছে কিনা। কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, ব্যাপারটা আমার কন্ট্রোলে আছে, মানে আমার নিয়ন্ত্রণে আছে। তো দ্যাট মিনস এই সিপিইউর মধ্যে যে কন্ট্রোল ইউনিটটা আছে সে কাকে নিয়ন্ত্রণ করবে? কম্পিউটারের প্রত্যেকটা অপারেশনকে এই সিইউ কি করে? নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ব্যাপারটা কি ক্লিয়ার? এতটুকু মনে রাখতে কি খুব কষ্ট হবে? আশা করি হবে না। তো তারপরেরটা আমি দেখি, তারপরে কন্ট্রোল ইউনিটের ডেফিনেশনটা আমি লিখবো। অ্যারিথমেটিক লজিক ইউনিটটা আমি আগে একটু দেখার চেষ্টা করি। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট এই জিনিসটার মধ্যে দুইটা ব্যাপার আছে কিন্তু। তো প্রথম ব্যাপারটা কি? প্রথম ব্যাপারটা হচ্ছে অ্যারিথমেটিক। তারপরের ব্যাপারটা কি? তারপরের ব্যাপারটা হচ্ছে লজিক। তো অ্যারিথমেটিকটা আসলে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই অপারেশনগুলাই কি অ্যারিথমেটিক অপারেশন। তো আমার এই যে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার একটা অংশ কি আমাদের সেই সমস্ত অপারেশনগুলো করতে সাহায্য করবে। এই জিনিসটা আছে দেখে কিন্তু কম্পিউটারকে আমরা কম্পিউটিং মেশিন বলি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে অ্যারিথমেটিক ইউনিটে তাহলে কি কি আছে? অ্যারিথমেটিক ইউনিটে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই অপারেশনগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। তারপরে হচ্ছে লজিক। লজিক দেখেই বুঝতে পারতেছি ব্যাপারটা কিরকম হবে। ব্যাপারটা হবে লাইক মনে করো তোমার কম্পেয়ার করতে পারবে, ম্যাচিং করতে পারবে, কম্পেয়ার, ম্যাচিং, সিলেক্টিং, এই ব্যাপারগুলো হচ্ছে লজিক ইউনিটের মধ্যে থাকবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো হচ্ছে লজিক ইউনিটের মধ্যে থাকবে, কম্পেয়ার, ম্যাচিং, সিলেক্টিং, ঠিক আছে? এই কয়েকটা জিনিস মনে রাখা যাবে না?
আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই, যেমন অ্যারিথমেটিক এই জিনিসগুলা কি হবে ব্যাপারটা। সাপোজ তোমার কাছে একটা ভেরিয়েবল আছে এক্স, তো এক্স সমান সমান তুমি করতেছো কি এ প্লাস বি। তো এক্স সমান সমান যে তুমি এ প্লাস বি করতেছো, এ প্লাস বি যে যোগ হচ্ছে, যোগ হয়ে যে এখানে আসতেছে, তাহলে কি এই দুইটা জিনিস যোগ হচ্ছে না? তাহলে এটা কি, এটা একটা অ্যারিথমেটিক অপারেশন কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে। আর লজিকের ব্যাপারটা কি, কম্পেয়ার ম্যাচিং এর ব্যাপারটা কি, সাপোজ আমি একটা জিনিস লিখতেছি, যদি ইফ মানে কি, যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, তাহলে এখানে আউটপুটে আমরা একটা স্টেটমেন্ট ছাপাচ্ছি। তার মানে এ আর বি এর তুলনার মাধ্যমে কিন্তু এ আর বি এর তুলনার উপর ডিপেন্ড করতেছে আমার এই স্টেটমেন্টটা কি আউটপুটে আসবে নাকি আসবে না, ঠিক আছে। ব্যাপারটা কি ক্লিয়ার? এই জিনিসগুলোই কিন্তু আমরা সি প্রোগ্রামে করব, তাই এই ধরনের উদাহরণগুলো এখন দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জন্য তোমরা কি একটু মনোযোগ রাখো। এবার আমি একটু বলি, আচ্ছা এই পর্যন্ত যে আমি তোমাদেরকে লিখলাম, যতটুকু বোর্ডে লিখলাম অতটুকু কি বুঝছো কিনা? যদি কোনো প্রবলেম থাকে এখনই লেখো, আমি এখনই অ্যান্সার করব। আচ্ছা সুমাইয়া জাহান সিনথিয়া ক্লিয়ার। ভাইয়া একটু বড় করে লেখেন। আচ্ছা আমি আসলে বড় করে লিখতেছি, এখানে একটা প্রবলেম হচ্ছে কি যে আমার বোর্ডটাও অনেক যথেষ্ট বড়, 6 ফিটের বোর্ড। তো আমি আসলে বড় করে লিখলেও ক্যামেরাটা দূরে থাকার কারণে, পুরোটা বোর্ড ক্যাপচার করার কারণে কি ল্যাখাটা একটু ছোট দেখা যায়। তো একটা যে ব্যাপার তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে যে তোমরা মোবাইলটাকে এই পোর্ট্রেট ভাবে না ধরে এভাবে ল্যান্ডস্কেপ এই যে এভাবে ধরে দেখো। সবসময় তো আর কমেন্টস করতে হবে না, রাইট? যখন লেকচারটা ফলো করবা এভাবে ধরবা, এভাবে ধরলে কি তোমাদের দেখতে সুবিধা হবে, বড় দেখা যাবে। তৌহিদ হাসানুল সামারি করে দেন। অবশ্যই সামারি করবো, একবার না কয়েকবার করব। আমি আবার প্রথম থেকে, একেবারে প্রথম থেকে সামারি করি। যাদের মনোযোগ অন্যদিকে ছিল একেবারে প্রথম থেকে একটু খেয়াল করো। প্রথমে আমার যেহেতু অধ্যায়টাই কম্পিউটার নিয়ে, সো কম্পিউটারের কথা প্রতি লেকচারে চলে আসতে পারে, কিছু মনে করো না, হ্যাঁ। তো কম্পিউটারের সবচেয়ে মেইন কম্পোনেন্ট হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে তুমি কি করো, পাওয়ার সাপ্লাই দাও কম্পিউটারে। প্রথমে পাওয়ারটা গ্রহণ করে কে, মাদারবোর্ড গ্রহণ করে, তারপরে কিন্তু সে সবখানে ডিস্ট্রিবিউট করে। সো এই যে কম্পিউটারের মধ্যে মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের উপরেই কিন্তু আমরা সরাসরি প্রসেসরটাকে সেট করি। তো যারা লাগাইছো তারা কিন্তু জানো ব্যাপারটা। তো এই প্রসেসরটা কি বলতেছি, মাইক্রো প্রসেসর। এই মাইক্রো প্রসেসরটাই কি আমার আলটিমেটলি সিপিইউ বলতে যে ব্যাপারটা আমরা বুঝি, প্রসেসিং ইউনিট। তো আসলে একটা মাইক্রো প্রসেসরে এক বা একাধিক সিপিইউ থাকতে পারে। তোমরা যদি একটু গুগল করো যে সিপিইউ কেমন হয়, বা এই যে মাল্টি কোর সিপিইউ বলতে আমরা কি বুঝি, তো এই জিনিসগুলো তোমরা আসলে জেনে যাবা। তো এইখানে আমি যে জিনিসটা আঁকলাম, এই মাঝখানে একদম মিডল অফ দ্য বোর্ড, এইখানে যে ব্যাপারটা আমি আঁকলাম, এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের বইয়ে এরকম একটা চিত্র আছে, তোমরা দেখবা একদম শুরুর দিকে, ঠিক আছে। ওই জিনিসটাই আমি একটু ভেঙে প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম। যেমন এটা হচ্ছে কম্পিউটারের মনে করো একটা বেসিক গঠন, কিভাবে আসলে কম্পিউটার কাজ করে। তো কম্পিউটারের মধ্যে একদম মিডলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা থাকে, এবং এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস থাকে। সে দুইটাকে আমি কি বলতেছি, সিইউ এএলইউ। সিইউ এবং এএলইউ এই দুইটা সম্পর্কে একটু পরে জানি, তার আগে একটু জেনে নেই আমরা বেসিক্যালি সিপিইউ কি করে। সিপিইউ হচ্ছে প্রসেসিং করে। কাকে প্রসেস করে? আমরা যে ডেটাগুলা ইনপুট হিসেবে দেই সেই ডেটাগুলাকে প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়। দ্যাট মিনস এই সিপিইউর মধ্যে ডেটা ইনপুট দিতে হলে আমাদের কি লাগবে, ইনপুট ডিভাইস লাগবে। সো ইনপুট ডিভাইসগুলো কি হতে পারে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার। আমরা যখন কিবোর্ডে কিছু টাইপ করি, আলটিমেটলি আমরা কি করি, কিবোর্ডে টাইপ করি কিন্তু আমরা কম্পিউটারকে ইনপুটস দিয়ে থাকি, রাইট? এবং মাউস দিয়ে কি করি, মাউস দিয়ে আমরা ক্লিক করি, ক্লিক করলে কি একটা ট্যাব ওপেন হয়, একটা ব্রাউজার ওপেন হয়, একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়। এটা কি, তাহলে কি মাউস দিয়েও কি আমরা ইনপুটস দিয়ে থাকি। স্ক্যানারে কি হয়, আমরা ডকুমেন্ট স্ক্যান করি। স্ক্যানার মেশিনে যখন আমরা একটা ডকুমেন্ট রাখি তখন আমরা কি করি, একটু পরেই দেখি যে ডকুমেন্টটা আমাদের মনিটরে দেখা যাচ্ছে। তার মানে কি, ডকুমেন্টসটা আমরা কি ইনপুট দিলাম না ভিতরে, কম্পিউটারের ভিতরে। দ্যাটস ওয়াই স্ক্যানার মানে ইনপুট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্ক্যান মানে ইনপুট, কারণ সি প্রোগ্রামিংয়ে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ লাইব্রেরি ফাংশন আছে যেটা আমরা মানে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করব, এবং সেই লাইব্রেরি ফাংশনটার নাম হচ্ছে স্ক্যান এফ। তো যাই হোক, ইনপুটের ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আমার আউটপুট ডিভাইসগুলো কি, আউটপুট ডিভাইসগুলো হচ্ছে মনিটর। যেমন আমরা যে কোনো প্রোগ্রাম রান করলে বা যাই করি, মনিটরে কিন্তু আমরা একটা আউটপুট
দেখতে পাই। তো মনিটরকে আউটপুট ডিভাইস বলা যেতে পারে। আবার অনেকে বলতে পারো ভাইয়া মনিটর কি ইনপুট ডিভাইস হতে পারে না? অবশ্যই হতে পারে। তোমার মনিটরটা যদি টাচ স্ক্রিন হয় তুমি সেখান থেকে ইনপুট দিতে পারবে, সেখান থেকে আবার আউটপুট দেখতে পারবে। বাট এখন আমরা আপাতত জটিল না করি, মনিটরকে আমরা আউটপুট ডিভাইস হিসেবে বুঝে থাকি নর্মালি। তো স্পিকারে কি, স্পিকারে গান বা মিউজিক প্লে হয়, তাহলে এটাও কি একটা আউটপুট ডিভাইস। প্রিন্টারে কি, কাগজপত্র প্রিন্ট করি আমরা, এটাও কি একটা আউটপুট ডিভাইস। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটা হচ্ছে আমার প্রোগ্রামের একটা গঠন, এবং প্রোগ্রাম না সরি এটা হচ্ছে আমার কম্পিউটারের একটা গঠন, এবং একদম মিডলে থাকে হচ্ছে সিপিইউ। সিপিইউর মধ্যে থাকে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং এই কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট কোথায় কাজ করে? মেমোরির মধ্যে কাজ করে। ঠিক আছে, মেমোরির সাথে একসাথে মিলেই কিন্তু কাজ করে, প্রসেস করে ডেটাকে। ঠিক আছে, তো এখন এই সিইউ এবং এএলইউ এই দুইটার বৈশিষ্ট্য আমি কি বললাম? কন্ট্রোল ইউনিট হচ্ছে, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ। একটা কম্পিউটারের প্রত্যেকটা অপারেশনকে নিয়ন্ত্রণ করে কে? এই যে সিইউ, দ্যাট মিন্স কন্ট্রোল ইউনিট। এবং কম্পিউটারের যত ধরনের আমরা কি বলে এই যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের অ্যারিথমেটিক অপারেশন করি, এগুলো কে করে? এএলইউ করে। তারপরে যত ধরনের লজিক্যাল কাজ করে থাকি, যেমন দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, কম্পেয়ার করি, ম্যাচিং করি, সিলেক্ট করি, এগুলা কে করে থাকে? এগুলা করে থাকে লজিক ইউনিট। মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই পুরো জিনিসটার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি, অ্যারিথমেটিক এবং লজিক, ওই দুইটাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে মেমোরি ইউনিটটা কি, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে আমি যদি এখন একটু প্রশ্ন করি, আচ্ছা তার আগে একটু বলো, আমি যে এই যে সামারিটা করলাম এটা কি বুঝতে পারছো? এই মুহূর্তে যারা যারা লাইভে আছো তাদের কার কার সমস্যা হচ্ছে, এখানে কোন পোর্শনটা সমস্যা হচ্ছে বলো, আমি লাগলে আরেকবার রিভিশন করে দিব। সাইয়দ লাবিদ, জি ভাইয়া, ওকে। আচ্ছা, তার মানে কি সবাই, মানে জি ভাইয়া বলতে কি তোমরা সবাই বুঝতে পারছো, তাই তো? কোনো কনফিউশন থাকলে কিন্তু লেখো যে এই পয়েন্টটা বুঝি নাই, সিইউটা বুঝি নাই, এএলইউটা বুঝি নাই, এরকম কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। আর মাত্র দুইটা ক্লাস গেলেই এ ধরনের যে বোরিং যে জিনিসগুলো, এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো আর থাকবে না। প্র্যাকটিক্যালি করব, তোমরা বলবা, তোমাদের বলাটা শুনে করব, প্রোগ্রামের আউটপুট দেখব, প্রোগ্রাম মিলবে, ফ্লোচার্ট করব, এটার অ্যালগোরিদমটা করব, সবগুলো একসাথে করে ফেলবো। আচ্ছা, ইয়াসিন আরাফাত, এএলইউ বুঝি নাই। এএলইউ হচ্ছে সিপিইউর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কম্পোনেন্ট, এর মধ্যে একটা হচ্ছে সিইউ, একটা হচ্ছে এএলইউ। তুমি প্রথমে দেখো এএলইউটাকে ভাঙলে কি হয়? এএলইউর এতে হয় অ্যারিথমেটিক হয় এতে, তারপরে এল এ কি হয়? লজিক, তারপরে ইউনিট তো ইউনিটি। ঠিক আছে, তো অ্যারিথমেটিকটাকে আমি ব্যাখ্যা করলাম কিভাবে? অ্যারিথমেটিক বলতে বোঝায় অ্যারিথমেটিক অপারেশনগুলো করে থাকে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা কি? এগুলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক ইউনিট, লজিকটা কি? লজিক মানে হচ্ছে কম্পেয়ার করে, হ্যাঁ, তুলনা করে দুইটা জিনিসের মধ্যে, ম্যাচ করে। ঠিক আছে, আবার সিলেক্ট করে। যেমন উদাহরণস্বরূপ দেখো, এই যে ইফের যে অংশটা না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে লজিক ইউনিট। যেমন এখানে আমি কি বলছি যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এই স্টেটমেন্টটা সম্পন্ন করো। এখন সে কি এ আর বি এর মধ্যে তুলনা করতে পারে না? তুলনা করতে পারে দেখেই কিন্তু সে আমার কমান্ডটা নিতে পারবে। সে যদি তুলনা করতে না পারতো, সে কি বুঝতো কিভাবে এ এবং বি এর মধ্যে বড়টা বের করতে হবে? সে বুঝতে পারতো না। তো এই জিনিসটা করে কি? এই যে লজিক ইউনিট। আর অ্যারিথমেটিকটা কি করে? এই যে উপরে দেখো যোগ করে দিলাম, এক্স সমান সমান এ প্লাস বি, বা যে কোনো যোগ বিয়োগ এক্স মাইনাস বি, এই জিনিসগুলো, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা কে করে? এগুলা করে হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট। এখন কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি কন্ট্রোল ইউনিটের আর একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব। সো কন্ট্রোল ইউনিট বলতে আসলে যদি সুন্দরভাবে বলতে হয় তাহলে কি বলতে হবে? ইট ডিরেক্টস বলতে বুঝাচ্ছি যে ডিরেকশন দেয় আর কি, যেমন পরিচালকরা কি করে? ডিরেকশন দেয় না? তো ইট ডিরেক্টস, কাকে ডিরেক্ট করে?
ALU then I comma O devices, that means input output devices, এদেরকে নির্দেশনা দেয়, ডিরেকশন দেয় কিসের জন্য, কিসের জন্য ডিরেকশন দেয়, হাউ টু রেসপন্ড উইথ কমান্ডস। দ্যাট মিনস দেখো একটা প্রোগ্রাম যখন আমরা করি, আমরা যখন একটা প্রোগ্রাম করি, প্রোগ্রামে কি আমরা অনেকগুলো নির্দেশনা এবং কমান্ডস দিয়ে থাকি। তো এই কন্ট্রোল ইউনিট কি করে, ওই কমান্ডসগুলোর সাথে কিভাবে রেসপন্ড করতে হবে সেটা বলে দেয় কাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিটকে এবং যত প্রকার ইনপুট আউটপুট ডিভাইস আছে সেগুলোকে। ব্যাপারটা কি ক্লিয়ার? আমি আরেকবার বলি, কন্ট্রোল ইউনিট হচ্ছে কম্পিউটারের সমস্ত অপারেশনকে নিয়ন্ত্রণ করে, তার নামেই বোঝা যাচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ। এবং কন্ট্রোল ইউনিট ডিরেক্টস ALU, কন্ট্রোল ইউনিট কি করে, ALU কে অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটকে এবং ইনপুট আউটপুট ডিভাইসকে সে কি নির্দেশনা প্রদান করে কিভাবে কমান্ড অনুযায়ী রেসপন্ড করতে হবে, মানে রিয়্যাক্ট করতে হবে। ঠিক আছে? তীর্থ চৌধুরী ক্লিয়ার? আচ্ছা, আব্দুল হাশেম ক্লিয়ার। ইমতিয়াজ তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, মোহাম্মদ মহসিন ভাইয়া আরেকটু ফাস্ট। মহসিন আমি ফাস্ট যাচ্ছি, একটু এনশিওর করতে হবে আমাকে সবাই বুঝছে কিনা, এর জন্য একটু স্লো যাচ্ছি, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আই হোপ এবার ক্লিয়ার। তো এবার আমি তোমাদেরকে আবার প্রশ্ন করব মেমোরি। হ্যাঁ, মেমোরি নিয়ে প্রশ্ন করি। তো ভোলাটাইল আচ্ছা, তোমরা তো অনেক কিছু পারো, তাহলে এবার আমাকে উত্তরটা দিয়ে দাও যে ভোলাটাইল মেমোরি বলতে কি বুঝো, নন ভোলাটাইল মেমোরি বলতে কি বুঝো? রেজাউর খান র্যাম আর রোম। ঠিক আছে, তোমার উত্তরটা হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনটা ভোলাটাইল সেটা তো তোমাকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট বলো যে ভোলাটাইল বলতে কি বুঝো। আচ্ছা, পুষ্প পুরো সবকিছু লিখে দিচ্ছে, দুই ধরনের, প্রাইমারি সেকেন্ডারি মেমোরি, সিডি এসএসডি এইচডিডি, অনেক কিছু লিখে ফেলেছ। আচ্ছা, আমিনা চৌধুরী লিখছে ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী। একদম সঠিক উত্তর, ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী আর নন ভোলাটাইল হচ্ছে স্থায়ী। যেমন, তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সারটা দাও, তোমার কাছে যদি একটা মেমোরি কার্ড থাকে সেটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? তোমার কাছে যদি একটা মেমোরি কার্ড থাকে সেইটা কি, এই মেমোরি কার্ডটা কোন টাইপের মেমোরি, এটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? তীর্থ চৌধুরী বলেছে ভোলাটাইল। ভাইয়া উত্তরটা হয়নি। তোমার কাছে যে মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ডটা হচ্ছে নন ভোলাটাইল, বিকজ তোমার মেমোরি কার্ডের মধ্যে তুমি যখন কতগুলো ডকুমেন্টস বা কতগুলো ফাইল রাখো, রেখে যখন এই ফাইলটাকে তোমার মোবাইল থেকে খুলে ফেলো, মেমোরি কার্ডটাকে তোমার ডিভাইস থেকে খুলে ফেলো, তারপরে যখন আরেকটা ডিভাইসে নিয়ে লাগাও, তো ইন বিটুইন দুইটা ডিভাইসে নেওয়ার যে মধ্যবর্তী সময়টা, সেই সময়টা কিন্তু এটার মধ্যে কোনো ভোল্টেজ বা ইলেকট্রিসিটি থাকে না, বাট স্টিল তোমার ফাইলগুলো কিন্তু ওইখানে অক্ষত অবস্থায় থাকে। তার মানে কি মেমোরি কার্ডটা কি নন ভোলাটাইল অথবা স্থায়ী। ব্যাপারটা কি বোঝা গেছে? সাব্বির বিন তালেব তুষার, হ্যাঁ গুড অ্যান্সার ভাইয়া। ওকে, মোহাম্মদ আবদুল্লাহ নন ভোলা, হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে, সবাই ঠিক আছে। তাহলে এবার বলো ভোলাটাইলটা কি? ভোলাটাইল মেমোরির একটা এক্সাম্পল হচ্ছে র্যাম। আচ্ছা তোমরা বলো তো র্যামকে কেন ভোলাটাইল বলা হয়? কেউ কি এক লাইনে লিখতে পারবে র্যামকে কেন ভোলাটাইল বলা হয়? ইমতিয়াজ, যে মেমোরি ডিভাইসে ডেটা ইলেকট্রিসিটি চলে গেলে মুছে যায় তাকে ভোলাটাইল মেমোরি বলে। র্যাম আর যে মেমোরি ডিভাইস থেকে ডেটা ইলেকট্রিসিটি চলে গেলেও থেকে যায় তাকে নন ভোলাটাইল মেমোরি বলে। সঠিক উত্তর ইমতিয়াজ, খুবই কষ্ট করে অনেক বড় একটা লেখা লিখছো, খুবই ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তাফিম আকিব লিখছে যে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এর কাজ হচ্ছে সাময়িকভাবে একটি কম্পিউটারের তথ্য ধারণ করা যা কম্পিউটার নিষ্ক্রিয় হবার সাথে সাথে মুছে যায়। বাবা, দারুণ। আচ্ছা, তাইলে আমি এবার একটু বলি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব। আমি জানি এই ক্লাসটা যারা পারো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে। আমি তো তোমাদেরকে বললাম যে 2টা 3টা 4টা ক্লাস যেতে দাও, তারপরে তোমরা পারফরমেন্স করো। আমিও অ্যাডভান্স টপিকে যাব, তোমরাও অ্যাডভান্স আইসো। এখন আপাতত একটু মনোযোগ রাখো। আমি একটা জিনিস তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। সাপোজ তোমরা তো সবাই রেস্টুরেন্টে গেছো, কম বেশি খাওয়া দাওয়া তো করছো বাহিরে। তো মনে করো তোমার রেস্টুরেন্টে যে শেফ, যে কুক করে, তাকে যদি আমি বলি প্রসেসর, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সে যেই কিচেনে কাজ করে সেই কিচেনটাকে কি বলে? সেই কিচেনটাকে বলে র্যাম। মানে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো র্যামের মধ্যে কি করে, প্রসেসর প্রথমে তোমার যে ডেটাগুলা, যে জিনিসগুলো তুমি প্রসেস করতে দিবা, বা তুমি যখন কম্পিউটারে কোনো একটা অ্যাপ্লিকেশন চালাও তখন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরুতে তোমার রোমের মধ্যে থাকে বা তোমার হার্ড ডিস্কের মধ্যে থাকে। তো সেখান থেকে কিন্তু প্রসেসর সেই জিনিসটাকে কিন্তু র্যামে নিয়ে এসে তারপরে কাজ করে। র্যামে নিয়ে কেন কাজ করে? শেফ যেমন কিচেন ছাড়া কাজ করতে পারবে না, প্রসেসরও কি র্যামের মধ্যে ছাড়া কাজ করতে পারবে না, কারণ র্যাম হচ্ছে খুবই ফাস্টার, এইখানে খুব দ্রুত কাজ হবে, এজন্য এখানে নিয়ে কাজ করে। এবং কাজটা শেষ হইলে আবার যে জিনিসটা হয় সেটা আবার কোথায় রেখে দেয়? আবার সেই নন ভোলাটাইল হার্ড ডিস্কে রেখে দেয়, যেখানে রাখলে তোমার প্রসেসিংয়ের ডেটাটা কি সুরক্ষিত অবস্থায় থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে প্রসেসর আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন চালাই কম্পিউটারে বা কোনো একটা প্রোগ্রাম রান করি, তখন কিন্তু সেটা র্যামের ভিতরে রান হয়, র্যামের মধ্যে কিন্তু জিনিসটা চলে। কিন্তু আমরা যখন আবার প্রোগ্রামটা ক্লোজ করে দিই, র্যাম কিন্তু খালি হয়ে যায়, র্যামের মধ্যে কিন্তু আর কিছু থাকে না। কিন্তু আমাদের প্রোগ্রামের আউটপুট বা ফলস্বরূপ আমরা যে জিনিসগুলো রাখছি বা যে ফাইলগুলো সেভ করছি, ওগুলো কিন্তু একটা নন ভোলাটাইল হার্ড ডিস্কে, এসএসডি কার্ডে অথবা এইচডিডি যেটাই বলো, সেখানের মধ্যে কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে। তো মেমোরি নিয়ে আমি আরেকটু কথা বলবো। রেজিস্টার, ক্যাশ মেমোরি L1 L2 পর্যন্তই দেয়া আছে তোমাদের বইয়ে। তারপরে হচ্ছে র্যাম, তারপরে হচ্ছে ভার্চুয়াল মেমোরি। সবচেয়ে দ্রুততম, এইখানে আমি যে কয়েকটা জিনিসের নাম লিখলাম এগুলোর প্রত্যেকটাই হচ্ছে কি মেমোরি। এর মধ্যে উপরের দিকে সবচেয়ে উপরে যে আছে সে হচ্ছে কি সবচেয়ে বেশি ফাস্ট, আর এইখানে কি আপেক্ষিক কম ফাস্ট। সবচেয়ে উপরে যেটা আছে সেটা কি সবচেয়ে আয়তনে সবচেয়ে ছোট, স্মল। ঠিক আছে, তো ব্যাপারটা আমি একটু বলি। রেজিস্টার হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছাকাছি থাকে, প্রসেসরের মধ্যেই থাকে। ক্যাশ মেমোরি যেগুলা থাকে সেগুলা কি, সেগুলোও প্রসেসরের তারপরে প্রসেসরের কাছাকাছি থাকে। র্যাম প্রসেসর থেকে কিন্তু দূরে থাকে। ঠিক আছে, আর ভার্চুয়াল মেমোরি হচ্ছে আমরা নন ভোলাটাইল যে স্টোরেজ আছে সেখান থেকে অনেক সময় স্পেস নিয়ে কি ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করি, সফট মেমোরি ক্রিয়েট করি। তো ওইটা একটু স্লো হয়, বাট কি যখন আমাদের মেমোরি খুব প্রয়োজন পড়ে তখন কি আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো বেসিক্যালি এইখানে আমাদের জানতে হবে কি রেজিস্টার হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট এবং সাইজের দিক থেকে সবচেয়ে ছোট,
তারপরে কে ফাস্ট, তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি L1 ফাস্ট, তারপরে কে ফাস্ট, তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি L2 ফাস্ট, তারপরে কে ফাস্ট, তারপরে হচ্ছে র্যাম ফাস্ট, তারপরে কে, তারপরে হচ্ছে ভার্চুয়াল মেমোরি ফাস্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে ক্যাশ মেমোরি কি তোমরা কি কেউ জানো? তোমরা একটু বলো তো ক্যাশ মেমোরি কি? যতটুকু জানো অতটুকুই বলো, সমস্যা নেই। আচ্ছা, কোথায়? ক্যাশ মেমোরি কি কেউ একটু বলো? বা ক্যাশ শব্দটা কি তোমরা শুনেছো কিনা তোমাদের মোবাইলে অনেক সময় হয় না যে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে চালানোর ফলে কোনো কয়েকটা হচ্ছে এই যে ক্লিনিং টাইপ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন থাকে, ওগুলা ক্লিন আপ করে, মেমোরি ফ্রি করে, তখন কি তোমরা দেখো না যে ক্লিয়ার ক্যাশ এই টাইপের কোনো লেখা বা ক্লিন আপ ইওর ডিভাইস এই ধরনের কোনো লেখা থাকে না তোমাদের এই ওই অ্যাপ্লিকেশনগুলোতে? না বুঝলে কোনো সমস্যা নাই, আমি বলে দিব। এই যে ইতি বলে দিচ্ছে ফোনে দেখেছি কিন্তু ক্লিয়ার ধারণা নেই। এই উত্তরটাই তো আমি চাচ্ছি যে তোমরা কি দেখেছো কিনা বা ক্যাশ মেমোরিটা শুনেছো কিনা। সাব্বির বিন তালেব তুষার বলতেছে জাঙ্ক ফাইল। না না ভাইয়া, এটা জাঙ্ক ফাইল না। ক্যাশ মেমোরিতে ওই জিনিসগুলা থাকে, দেখো আমি বলতেছি, ক্যাশ মেমোরিতে ওই জিনিসগুলা থাকে যেগুলা রিসেন্টলি তুমি অ্যাক্সেস করছো বা ফ্রিকোয়েন্টলি যেগুলো তুমি অ্যাক্সেস করো এগুলা থাকে। যেমন তুমি ধরো একটু আগে তোমার ব্রাউজারে একটা ওয়েবসাইটে ঢুকলা, ওয়েবসাইটে ঢুকা তুমি হোম বাটনে চাপ দিয়ে চলে আসলা তোমার ফোনের আরেকটা ট্যাবে। তারপরে যখন তুমি আবার কিছুক্ষণ পরে তোমার ব্রাউজারটা ক্লিক করলা, দেখলা যে কোনো লোড টোড কিছুই হলো না, তোমার আগের পেজে নিয়ে আসছে। তার মানে কি তোমার ওই যে জিনিসটা ওইটা কিন্তু সেভ আছে, ওইটা কিন্তু ক্যাশের মধ্যে আছে, এই জন্যই কিন্তু তুমি দ্রুত অ্যাক্সেস করতে পারতেছো। ওয়েবসাইটে একটা উদাহরণ দিলাম, এমন অনেকগুলো জিনিস যেগুলো তুমি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতেছো, রিসেন্টলি অ্যাক্সেস করছো, সেগুলো কি ক্যাশের মধ্যে থাকে। আবার বলা যায় যে তোমার নেক্সট যে ইনস্ট্রাকশন সেগুলোও কি ক্যাশের মধ্যে থাকে। আচ্ছা, সারাফি বলছে যে বুঝছি। হ্যাঁ, রুহুল আমিনও বলছে, ভালো বলছো ভাইয়া। আচ্ছা, এখন কি ক্যাশ মেমোরিটা বুঝতে পারছো? দ্যাট মিনস ক্যাশ মেমোরিতে ওই জিনিসগুলো স্টোর হয় যেগুলো আমরা কি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করি, খুবই রিসেন্টলি আমরা যে জিনিসগুলো খুব বেশি অ্যাক্সেস করি সেই জিনিসগুলাই ক্যাশের মধ্যে থাকে। এবং আমি তোমাদেরকে হ্যান্ড নোটস যখন দিব আরও কি ক্লিয়ারলি জিনিসগুলো লিখে পাঠাই দিব। তো তাহলে এখন বলো তো আমাকে তোমরা যে সবচেয়ে মেমোরির দিক থেকে সবচেয়ে বেশি ফাস্ট কোনটা? রেজিস্টার, ঠিক আছে। তারপরে কোনটা? ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির মধ্যে কোনটা সবচেয়ে বেশি ফাস্ট, L1 নাকি L2? আচ্ছা তোমরা বলো, ক্যাশ মেমোরি L1 বেশি ফাস্ট নাকি L2 বেশি ফাস্ট, বলো। ও, একজন লিখছে যে 15 GB ক্যাশ মেমোরি খালি করেছি। দেখো ভাইয়া, ক্যাশ মেমোরি 15 GB আমার মতে এটা মনে হয় না তোমাদের কোনো ডিভাইসে আছে। ক্যাশ মেমোরি খুবই অল্প থাকে। লাইক একটা ভালো মানের ল্যাপটপ যদি কিনো সেক্ষেত্রে তোমার ক্যাশ মেমোরি হতে পারে 20 MB, তারপরেও খুব ভালো মানের ল্যাপটপ যদি কিনো নর্মালি ক্যাশ মেমোরি অনেক কম থাকে। আর রেজিস্টার তো একদমই কম থাকে। তামকিন ফারহান L1, প্রত্যয় সঠিক উত্তর দিয়েছো। জান্নাতুল সঠিক উত্তর। হ্যাঁ, L1টা বড় থাকে। এক্স্যাক্টলি, এই যে মুনিম মাহমুদ নাফি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এক কথায়। রেজিস্টার হচ্ছে ফাস্টেস্ট, ভার্চুয়াল মেমোরি হচ্ছে স্লোয়েস্ট। আর এর দুইটার মাঝখানে যেগুলো আছে এগুলো কি একটা অনুক্রম অনুযায়ী কি ফাস্ট থেকে স্লোয়ের দিকে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমাদের এখন মোটামুটি এই মেমোরি নিয়ে বেসিক্স কি ক্লিয়ার হয়ে গেছে। আমি তাইলে এখন সমস্ত বোর্ডটা কি মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা একটু নতুন কিছুতে যাব। এই তোমরা প্লিজ কোনো
কি বলে এমন কোনো কমেন্টস করো না যেগুলো আসলে অপ্রাসঙ্গিক, ঠিক আছে? আমরা আইসিটি পড়তেছি, আমরা আইসিটিটা পড়ি, সুন্দরভাবে পড়ি। এখন যদি একটু কষ্ট করি সামনের ক্লাসগুলো একটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করব গত দিনের ক্লাস থেকে। আমি তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি নাকি ওই যে ভাইয়া বই থেকে পড়াবেন কিনা, এই পড়াবেন কিনা, অনেক চিন্তায় পড়ে গেছে যে বই থেকে যদি না পড়াই, খালি যদি এভাবে বোর্ডে লিখি কি হবে, প্র্যাকটিক্যাল যদি না পড়াই কি হবে। তো এখন লাস্ট ক্লাস যেহেতু তোমরা করছো, সেহেতু তোমাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা প্রশ্নের খুবই গুরুত্ব সহকারে প্রশ্নগুলোর অ্যান্সার দিও আমাকে। কোথায় গেল? খুবই সহজ সহজ প্রশ্ন করব। এই প্রশ্নের ডিফিকাল্টি লেভেল সামনে আস্তে আস্তে একটু একটু বাড়বে, কিন্তু ততদিনে তোমরাও কি আরো এক্সপার্ট হতে থাকবা, তো সমস্যা নেই। আমাকে তোমরা উত্তর দাও যে মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে রিডিং পড়া দিয়েছিলাম, তো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ডিরেক্টলি যে ল্যাঙ্গুয়েজটা বুঝে সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমরা আমাকে একটু উত্তর দাও যে মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য কি কোনো অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটরের প্রয়োজন আছে কিনা, একটু উত্তর দাও। আচ্ছা, তাইফুর বাইনারি, হ্যাঁ মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি দিয়ে কাজ করে, বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, সাইয়দ লাবিদ বলেছে না, তীর্থ চৌধুরী না, ঠিক আছে, তাহলে তোমরা এটা পারো। এবার আমি বলি, মেশিন ল্যাঙ্গুয়েজ তো শুধু বাইনারি বুঝে, রাইট? শুধু 0 এবং 1 বুঝে। তো দুটি অঙ্ক ব্যবহার করেই প্রসেসরের জন্য বিশেষ সংকেত তৈরি করা হয়। 0 ও 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে বলে মেশিন কোড, আমরা ব্যাপারটাকে জানি। এখন আমাকে বলো, যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি, যে এই যে 0 এবং 1 দিয়ে প্রসেসর নির্মাতারা কিছু ইনস্ট্রাকশন তৈরি করে থাকে, এটাকে আমরা কি বলি, বা এই জিনিসটাকে কি বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করার জন্য প্রসেসর নির্মাতারা এই 0 এবং 1 দিয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকে, কিছু তৈরি করে থাকে। এই জিনিসটার নাম কি? আমি লিখে দিয়েছিলাম হ্যান্ড নোটে। জাহিদ হাসান, অবজেক্ট কোড না। মানুষের পক্ষে 0 এবং 1 বোঝা খুবই কঠিন, এজন্য কম্পিউটার প্রোগ্রামিংকে সেই সময় কম্পিউটার প্রোগ্রামিংকে সহজ করার জন্য প্রসেসর নির্মাতারা 0 এবং 1 দিয়ে কিছু ইনস্ট্রাকশন তৈরি করেছিল, যেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলি কি ইনস্ট্রাকশন সেট, ঠিক আছে, ইনস্ট্রাকশন সেট। তো সেই জায়গায় আসলে কি শুধু 0 এবং 1 ব্যবহার করার থেকে সেই ইনস্ট্রাকশন ব্যবহার করা কিছুটা সহজবোধ্য ছিল। কিন্তু তারপরও দেখো, প্রোগ্রামিং শুরু হয়েছে, আমরা প্রোগ্রামিং করি, আমরা আসলে এই 0 এবং 1 দিয়ে এত বড় বড় সমস্যা কি সমাধান করতে পারি না, বা এটা কি সবার জন্য প্রযোজ্য না। এখন যেমন কম্পিউটারে আমরা সবাই কাজ করতে পারি, তো ব্যাপারটা হচ্ছে ওই সময় কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে সবাই পারতো না। যারা খুবই আগ্রহী ছিল, কম্পিউটার সায়েন্টিস্ট ছিল, তারাই কিন্তু ব্যাপারগুলো বুঝতো। তো প্রোগ্রামিং জগতের আরেকটু ডেভেলপ হওয়ার পরে যে ল্যাঙ্গুয়েজটা আসলো, সেই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজের পরে, মানে এর থেকে ভালো যে ল্যাঙ্গুয়েজটা আসলো সেটা কি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি লো লেভেল ল্যাঙ্গুয়েজ? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি লো লেভেল ল্যাঙ্গুয়েজ? সৈকত সরকার ভাইয়া আনসারটা হয়নি। জান্নাতুল নাইম সঠিক উত্তর, সাইয়দ লাবিদ সঠিক উত্তর, খন্দকার ফরিদুজ্জামান সঠিক উত্তর, পটাশিয়াম সায়ানাইড সঠিক, সারাফি সঠিক। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, শুনো, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুইটাই লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ওই যে কি বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা থেকে একটু আপগ্রেড। কিভাবে একটু আপগ্রেড? 0 এবং 1 এগুলার জায়গায় সেটা কি কিছু ন্যামোনিক ব্যবহার করে কাজ করত। আমি একটু লিখি,
কিছু ন্যামোনিক ব্যবহার করত। ন্যামোনিক বলতে বোঝানো হচ্ছে যে ধরো সাপোজ তুমি মনে করো এই যে সাপোজ ধরো ADD, এই জিনিসটা কিন্তু আমাদের পক্ষে মনে রাখা খুব সহজ, ঠিক আছে, কিন্তু এটার জায়গায় যদি অনেক বড় একটা বাইনারি নাম্বার লেখা থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য বোঝাটা অনেক কষ্ট হইতো। আমি তোমাদের এই প্রোগ্রামিং সিরিজে প্র্যাকটিক্যাল যখন আমরা সি প্রোগ্রামিং শেষ করব, আমি চেষ্টা করব তোমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলো রান করে দেখানোর, আরও বিস্তারিত বলার। কিন্তু এগুলা নিয়ে আমি এখন বেশি বিস্তারিত বলবো না, কারণ তোমাদের যে বর্তমান বোর্ড বই সেটার মধ্যে এগুলোকে আসলে খুব বেশি হাইলাইট করা হয়নি। তো ঠিক আছে, তো এই জন্য আমি চাচ্ছি না যে এগুলো নিয়ে তোমাদেরকে আমি আরও 20-30 মিনিট লেকচার দিই। তো এনিওয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে এক্সিকিউট করতে হলে আমাদের কি কোনো ট্রান্সলেটর লাগবে কি না, একটু অ্যান্সার দাও প্লিজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি একটি কোডকে এক্সিকিউট করতে হয় তাহলে কি আমাদের কোনো ট্রান্সলেটরের প্রয়োজন আছে কি না প্লিজ। রাকিবুল হাসান সঠিক উত্তর, তীর্থ সঠিক উত্তর। লাগবে, অবশ্যই লাগবে। কি লাগবে? অ্যাসেম্বলার লাগবে। সাপোজ এই ন্যামোনিকগুলো ব্যবহার করে, বিভিন্ন জিনিস ব্যবহার করে তুমি একটা কি লিখলা, তুমি একটা সোর্স কোড লিখলা যে কোডটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের তৈরি। ওই কোর্সটাকে ওই যে কোডটা, ওই কোডটা কিন্তু মেশিন কোড না, ওই কোডটা কিন্তু অবজেক্ট কোড না। তো সেটা হবার জন্য এখানে কি লাগবে? সেটা হবার জন্য ট্রান্সলেটর লাগবে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেটরটা ব্যবহার করে সেটাকে বলে অ্যাসেম্বলার। এবার আরেকটা কথা বলি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে একটা প্রবলেম আছে। তুমি একটা মেশিনে অ্যাসেম্বলি কোড তৈরি করলা, ওই কোডটা কিন্তু অন্য মেশিনে সাপোর্ট করবে না, ঠিক আছে? ওটার জন্য কিন্তু অন্য কিছু করতে হবে। বর্তমানে যেমন আমরা সি প্রোগ্রামিং বা এগুলো করবো, এগুলো কি যে কোনো ডিভাইসে, ধরো তুমি অ্যাপেলের একটা ল্যাপটপ নাও, তুমি মাইক্রোসফটের একটা ল্যাপটপ নাও, সবগুলোতে কিন্তু কাজ করবে, ঠিক আছে, যদি তোমার কম্পাইলারটা থাকে। বাট এগুলোর মধ্যে এগুলো এত সহজ ছিল না, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমি তোমাদেরকে বাকি গল্পে নিয়ে যাচ্ছি। তো প্রোগ্রামিংয়ের শুরু মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, যেহেতু এটা ডিরেক্টলি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। এরপরে আসলো কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারপরে যেটা আসলো সেটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মধ্যস্তরের ভাষা। এবং এই মধ্যস্তরের ভাষার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আসার পরে প্রোগ্রামিং জগতে একটা বিপ্লব ঘটেছিল, কারণ সি প্রোগ্রামিং দিয়ে প্রায় অনেক বড় বড় কোড করা যেত, ঠিক আছে, প্রায় 10,000 লাইনের কোড করা সম্ভব কিন্তু এই সি প্রোগ্রাম দিয়ে। এবং তাই না, সি প্রোগ্রাম আমি মনে করি ক্লাস 5-এর যে কোনো একটা বাচ্চার পক্ষেও কি শেখা সম্ভব, ঠিক আছে। সি প্রোগ্রাম অনেকটা আমাদের ভাষার মতো এবং কি অনেকটা ইজি। তো সি প্রোগ্রাম সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সি প্রোগ্রাম আবিষ্কার করে কে? তোমরা একটু বলো তো, সি প্রোগ্রাম কে আবিষ্কার করে? ডিকেডি ইফতি ভাই, আপনি কোন বুক ফলো করেন? ভাইয়া তোমাদের হচ্ছে সরকার কর্তৃক একটা এই বোর্ড বই দেওয়া হয়েছে, এটা তোমরা এনসিটিবি ওই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করতে পারবা। জাফর ইকবাল স্যারের সম্পাদনা এই বইটা আর কি তৈরি হয়েছে। আচ্ছা, তো তোমরা একটু বলো সি প্রোগ্রামটা কে তৈরি করে, দেখি বলতে পারো কিনা। তো আমি জানি যে এই থিওরিগুলো সবার ভালো লাগে না, বাট কি আর করার ভাইয়া, একটু তো যাইতে হবে। সো লো লেভেলের আমরা কিছু এক্সাম্পল দেখলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজের। তো প্রথমটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই দুইটাই কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে এই দ্বিতীয়টার জন্য কিন্তু ট্রান্সলেটর লাগে, ট্রান্সলেটরটার নাম কি? অ্যাসেম্বলার, ঠিক আছে। তো লো লেভেলের পরে আমাদের চলে আসছে হচ্ছে মিড লেভেল, তোমাদের এই বই অনুযায়ী, বোর্ডের বই অনুযায়ী। হ্যাঁ, মিড লেভেলের উদাহরণ হচ্ছে কি? সি প্রোগ্রামিং, ঠিক আছে। সি প্রোগ্রামিং হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ।
তারপরে মিড লেভেল কোনটাকে বলা হচ্ছে, যেটা কি হাই লেভেলও না আবার লো লেভেলও না, এই দুইটার মাঝখানে দেখে এটাকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এইটার পরেরটা যেটা সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেমন তোমার সি প্লাস প্লাস, পাইথন, তোমাদের মধ্যে কে যেন আমাকে পাইথনের কথা বলছিল, পাইথন, সি প্লাস প্লাস, এগুলো কি, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তারপরে আরেকটা ভাগ করা হয়েছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে চতুর্থ জেনারেশন, দ্যাট মিনস 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে SQL, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো MySQL। তো ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলা আমরা কিন্তু আবার দেখব, এই যে লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল বা সি প্রোগ্রামের বৈশিষ্ট্য, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আবার দেখব যখন প্রশ্ন উত্তর সলভ করব। আমার মনে হয় আমাদের দ্রুত হচ্ছে কি আগে একটা বেসিক তৈরি করা উচিত, এবং দ্রুত যেন আমরা বিভিন্ন জিনিসগুলো নিয়ে অ্যাডভান্স কথাবার্তা বলতে পারি সেদিকে যাওয়া উচিত। তো রাইট নাও আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, যারা যারা আমি যেই অনুচ্ছেদগুলো পড়তে দিছিলাম, যারা যারা পড়ছো শুধু তারাই ওই প্রশ্নটার উত্তর দিতে পারবা। তোমরা বলো তো, আইবিএম একটা কোম্পানি এবং আইবিএম একটা প্রোগ্রামিং ভাষা তৈরি করছে, যেই ভাষাটা বিজ্ঞানীদের অনেক পছন্দের একটা ভাষা, রিসার্চার বিজ্ঞানীরা এই ভাষাটা ব্যবহার করে। তো তোমরা বলতে পারো সেই ভাষাটার নাম কি? তোমরা কি বলতে পারো আইবিএম একটা ভাষা তৈরি করেছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বিজ্ঞানীরা ব্যবহার করে, এবং এই ভাষাটা কি অনেক জনপ্রিয় একটা ভাষা? তোমরা কি বলতে পারো এই ভাষাটা কি? নাহিদা ইসলাম, সবাই খুবই অ্যাডভান্সড মনে হচ্ছে এই চ্যাপ্টারে। আচ্ছা, তাসফির তানহা, সঠিক উত্তর ফোরট্রান, সঠিক উত্তর। তো অনেকেই এখন সঠিক উত্তর দিচ্ছ। আব্দুল হান্নান মজুমদার, ঠিক আছে। তাসফির তানহা সবার আগে উত্তর দিচ্ছ, ধন্যবাদ তাসফির, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সিনথিয়া সঠিক উত্তর। আচ্ছা, তো যাক, যারা যারা একটু রিডিং পড়ছো তারা তারা কিন্তু আসলে এটা না পারার মতো কোনো কারণ দেখি না। তো এখন আমি আসলে একটু ট্রান্সলেটর নিয়ে কথা বলবো, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে একটু কথা বলবো। আমি এই পোর্শনটাকে মুছি। প্রথমত কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, এই দুইটাই হচ্ছে ট্রান্সলেটর। দ্যাট মিন্স যেই প্রোগ্রামিং ভাষাগুলো সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ না, ধরো মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটাই কি ট্রান্সলেট হতে হয়, কারণ তাছাড়া তো মেশিন এগুলোকে রিড করতে পারে না। তো এরকমই আমাদের সি ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা কি, আমরা হিউম্যান রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন্স এই ল্যাঙ্গুয়েজে যখন আমরা একটা প্রোগ্রাম লিখবো, একটা সোর্স কোড লিখবো, সেটা কিন্তু মেশিন সরাসরি পড়তে পারবে না। তো সি ল্যাঙ্গুয়েজের জন্য দরকার হবে কি, কম্পাইলার কিন্তু দরকার হবে। ঠিক আছে, তো একইভাবে পাইথন কিন্তু অনেক অ্যাডভান্স একটা ল্যাঙ্গুয়েজ, এবং পাইথন কিন্তু বর্তমানে শ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ বলা চলে, সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ বলা চলে। তো পাইথনের ব্যাপারটা হচ্ছে তোমাদের বই অনুযায়ী বা তোমাদের মানে তোমাদের ক্ষেত্রে আই গেস হচ্ছে তোমরা বলবা পাইথন ইন্টারপ্রেটার হচ্ছে পাইথনে ব্যবহার হয়, কিন্তু পাইথনের যে প্রসেসটা, সোর্স কোডটা যেভাবে অবজেক্ট কোডে তৈরি হয়, এটার একটা বড় কাহিনী আছে। তো এটা কেমন, পাইথনটা প্রথমে আসলে কম্পাইল হয়, পাইথন বাইট কোডে পরিণত হয়। তো এই বাইট কোডটা, বাইনারি কোডটা আবার পাইথন ভার্চুয়াল মেশিনে, এই জিনিসটা তোমাদের না বুঝলেও চলবে, পাইথন ভার্চুয়াল মেশিনে যে এটা আবার ইন্টারপ্রেট হয়, তারপরে কি এটা
মেশিন এক্সিকিউটেবল কোডে পরিণত হয়। বাট এই ইন্টারপ্রেটার আর নর্মাল ইন্টারপ্রেটার যে বৈশিষ্ট্য আমরা শিখবো এই দুইটা এক জিনিস না, ঠিক আছে? তো এই জন্য তোমরা যদি কোথাও দেখো যে পাইথন কি ব্যবহার করে, ইন্টারপ্রেটার ব্যবহার করে, তোমাদের মনে হতে পারে ভাইয়া ইন্টারপ্রেটারটা তো আসলে এই বর্ণনা অনুযায়ী সুবিধার মনে হচ্ছে না, পাইথন কিভাবে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ এটা যদি ইন্টারপ্রেটার ব্যবহার করে। তো ব্যাপারটা আসলে এটা না, ব্যাপারটা হচ্ছে পাইথন বোথ কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই ব্যবহার করে থাকে। তো পাইথনের ব্যাপারটা আমরা আপাতত বাদ দিই, এটা আমাদের মেজর না, আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে বুঝতে হবে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কোনটা কি করে। আমি প্রথমে বলি, এই যে কম্পাইলার, সাপোজ আমাদের কাছে একটা সোর্স কোড আছে, আমরা একটা প্রোগ্রাম লিখছি, হ্যাঁ? তো প্রোগ্রামটা লেখার পরে এই প্রোগ্রামটা যদি কম্পাইল করি, তার মানে কম্পাইলার কি করবে, সমস্ত কোডটা, পুরা হোল লেখাটা, হোল টেক্সটটাকে পড়ে এখানে যতগুলা প্রবলেমস বা এরর আছে, যতগুলা বাগ আছে, সেগুলো একসাথে ডিসপ্লে করবে। প্রত্যেকটা জিনিস একসাথে কি করবে, ডিসপ্লে করবে। তো ওই জিনিসটা করতে কি হবে, কম্পাইলারের সময় একটু বেশি লাগবে। সমস্ত কোডটাকে যদি কোনো একটা ট্রান্সলেটর একবারে পড়ে, তাহলে টাইম কি লাগবে, টাইম একটু বেশি লাগবে না? টাইমটা কি লাগবে, টাইম বেশি লাগবে। লিখলাম বাংলা তোমাদের জন্য। আচ্ছা, কিন্তু টাইম বেশি লাগলেও একটা অনুবাদক প্রোগ্রাম যখন তোমার সমস্ত প্রোগ্রামটাকে পড়ে একেবারে সবগুলা প্রবলেমস তোমাকে জানাবে, তোমার জন্য কিন্তু সেটা ডিবাগিং করা সহজ হবে। সো টাইম বেশি লাগলেও কি, ডিবাগিং সহজ। কিভাবে রিড করে, সমস্ত কোড একেবারে, সমস্ত কোড একেবারে দেখে, রিড করে, প্রবলেমস থাকলে জানায়। এইটা হচ্ছে কম্পাইলারের সবচেয়ে মেইন বৈশিষ্ট্য। সমস্ত কোডটাকে একসাথে কম্পাইল করবে, এবং একসাথে কম্পাইল করবে বলেই সময়টা একটু বেশি লাগবে। কিন্তু যখন একসাথে সবগুলা রিপোর্ট পাবো যে এখানে এখানে আমার ভুল আছে, তখন কি ডিবাগিং করাটাও খুব ইজি হবে। ক্লিয়ার? এতটুকু মনে রাখা কি কোনো কঠিন ব্যাপার? এতটুকু মনে রাখার জন্য কি আবার পড়তে হবে? পড়তে হবে না। দেখো আমি আবার বলি, তোমরা একটু মনে রাখো। কম্পাইলার কি একসাথে পুরোটা জিনিস কম্পাইল করবে। একসাথে পুরোটা জিনিস কম্পাইল করলে কি হবে, টাইমটা একটু বেশি লাগবে। আর টাইমটা একটু বেশি লাগলেও একসাথে যেহেতু পুরোটা কম্পাইল করবে, একসাথে সমস্ত ভুলগুলো আমাকে দেখাবে। একসাথে সমস্ত ভুলগুলো যদি দেখায়, তাহলে ভুলগুলো সংশোধন করতে সহজ হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? ব্যাপারটা কি বোঝা গেছে? তাইলে কম্পাইলারটা কি আমরা বুঝছি? অন্ততপক্ষে আমি যতটুকু লিখছি ততটুকু কি বুঝছি? ফরহাদ উদ্দিন আজকে আর না ভাই, এই যে আর 5 মিনিট ভাইয়া, শেষ হয়ে যাবে, আর 5 মিনিট। আচ্ছা, ইয়াসিন আরাফাত লারাভেলের কথা বলছে। লারাভেল একটা ফ্রেমওয়ার্ক ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, তাইলে ইন্টারপ্রেটারে যাই এবার। ইন্টারপ্রেটারে কি, ইন্টারপ্রেটারে প্রথম হচ্ছে কি, সমস্ত কোডটাকে সে একেবারে রিড করবে না, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্ট একবার করে, হ্যাঁ, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট। দ্যাট মিনস একটা স্টেটমেন্ট একবার ইয়ে করবে, তারপরে তোমাকে একটা রিপোর্ট দিবে, তারপরে আরেকটা স্টেটমেন্ট পড়বে। তো যেহেতু একটা একটা করে পড়ে আমাকে জানাবে, বা একটা একটা করে পড়বে, তার মানে কি, তার সময় কম লাগে ট্রান্সলেট করতে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে, সাপোজ তুমি তোমার একটা ইংলিশ টিচারের কাছে পড়তে গেছো, তো টিচারটা তোমারে বলল যে তুমি হচ্ছে একটা ওই প্যারাগ্রাফ লিখো। তো তুমি একটা প্যারাগ্রাফ
লেখার পরে উনি করলো কি, তোমার প্যারাগ্রাফটা নিয়ে প্রত্যেকটা লাইন একটা একটা করে পড়ে একটা ভুল পাইলেই তোমারে দেয়, এই যে নাও ভুলটা ঠিক করো, তুমি ভুলটা সংশোধন করো, সংশোধন করার পরে তুমি তাকে আবার দাও, সে আবার পড়ে, আবার পরে আরেকটা ভুল পাইলে আবার তোমার কাছে দেয়। তো তোমার কাছে দিতেছে, নিতেছে, আবার পড়তেছে। তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা এই ইন্টারপ্রেট করতে সময় কম লাগলেও ওভারঅল যখন একটা জিনিস তুমি চিন্তা করো তখন কিন্তু এটা কি এতটা ইফিসিয়েন্ট না, কম্পাইলারটা কি একটু বেশি সুবিধার না? তো এভাবে সময় কম লাগলেও ডিবাগ করাটা কঠিন হয়ে পড়ে। ডিবাগিং কঠিন, মানে আমি পুরো ব্যাপারটা বুঝাই। পুরো ব্যাপারটা হচ্ছে সে একটা একটা করে স্টেটমেন্ট পড়ে, তো তোমার প্রোগ্রামের মধ্যে তো কিছু ভুল থাকতে পারে, রাইট, কিছু বাগস থাকতে পারে। তো যখন একটা একটা করে ভুল পাবে আর তোমাকে ফিরাই দিবে, তুমি যখন বারবার একটা ভুল ঠিক করবে আবার দিবা, তারপরে আবার পরের ভুলটা আসবে, তো এভাবে কি এটা একটা সিস্টেম লস না? তো এই অনুযায়ী মনে হয় কি যে কম্পাইলারটা হচ্ছে ভালো, কম্পাইলারে কম্পাইল হইতে টাইমটা বেশি লাগে কিন্তু ডিবাগিংটা সহজ হয়ে যায়। আর ইন্টারপ্রেটারে এই ইন্টারপ্রেট হতে সময়টা কম লাগে কিন্তু ডিবাগিংটা খুব কঠিন হয়ে পড়ে। আর কম্পাইলার কি করে, সমস্ত কোড একেবারে কম্পাইল করে, আর ইন্টারপ্রেটার কি করে, প্রত্যেকটা স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট কাজ করে, প্রত্যেকটা স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট সে কি ইন্টারপ্রেট করে। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? ব্যাপারটা কি ক্লিয়ার? নাদিয়া সুলতানা ক্লিয়ার, সুহাদা আক্তার ক্লিয়ার, মোনাজির, জি মোনাজির আগের ক্লাসেও খুব অ্যাক্টিভ ছিল, তাইফুরও ছিল, ইমতিয়াজও ছিল, তাফিম আকিবও ছিল, সিনথিয়াকে আজকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, নাজমুল খান ক্লিয়ার, ওকে, এরশাদ ডিআরজি ক্লিয়ার। তো ভাইয়া তোমাদেরকে আসলে এই পর্যন্ত অনেকটা বেশি কষ্ট দিয়ে ফেলছি, আমি একটু কথা বলি তোমাদের সাথে বিদায় নেওয়ার আগে। তো আজকের ক্লাসটা আসলে বেসিক্যালি মনে করো একটা থিওরি বেস ক্লাস, তো আমি জানি যে অনেকের আসলে আজকে এই মনোযোগ রাখতে একটু কষ্ট হয়েছে, বা অনেকে যারা ধৈর্য সহকারে ছিল তাদেরকে তো আসলে অনেক বেশি ধন্যবাদ জানাই। তো ব্যাপারটা হচ্ছে যে এটা থাকবে না, বুঝছো, মানে এই যে ব্যাপারগুলো, এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলা এমনি এমনি ক্লিয়ার হয়ে যাবে। আজকে যারা মনোযোগ দিছো তারা হালকা একটু পড়বা, সামনে আরও কিছু অ্যাডভান্স দেখাবো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আরও কিছু দেখাবো, মেশিন ল্যাঙ্গুয়েজের আরও কিছু সিমুলেশন দেখানোর চেষ্টা করব, ব্যাপারগুলো এমনি এমনি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ক্লাসগুলোয় থাকলে হবে কি জানো, এই যে ছোট ছোট জিনিসগুলো তোমার মাথায় আটকায় থাকবে না। সাপোজ ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি, একবারে সমস্ত কোডটা কম্পাইল করে, ইন্টারপ্রেটার কি স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট কম্পাইল করে, এই দুইটা জিনিসও যদি তোমার মাথায় থাকে এটাও তোমার পরীক্ষার আগে অনেক সময় বাঁচাই দিবে, তোমার রিভিশন দিতে অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? তো যারা যারা এই ক্লাসটা, এই যে 121 জনকে দেখতে পাচ্ছি লাইভ, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর একটা দুইটা ক্লাস পরে আমরা আমাদের প্যাটার্নটাকে চেঞ্জ করব। আমি আজকে অলরেডি রিজনের সাথে কথা বলেছি, ওকে আমি বলেছি যে আর একটা ক্লাস পর থেকে আমরা কি করব, প্রথম আধা ঘন্টা হচ্ছে আমরা যে কোনো থিওরি বা যে কোনো টপিকে আমরা কি একটা থিওরিটিক্যাল নলেজ বা বোঝার যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করব, তারপরে 10 মিনিটের একটা ব্রেক দিব, তারপরে আমরা সরাসরি চলে যাব প্র্যাকটিক্যালে। তো ওই প্র্যাকটিক্যালে যখন তোমরা একসাথে দেখবা, প্রত্যেকটা জিনিস যখন তোমাদের মেসেজের উপরে, তোমাদের কমেন্টের উপরে, তোমাদের প্রশ্নের উপর যখন যেগুলো অ্যাপ্লাই করব, আই হোপ সি প্রোগ্রামিংটা তোমরা খুব ভালোভাবে শিখতে পারবা, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আচ্ছা দিয়া, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যালো দিয়া, কেমন আছো? আচ্ছা, সাইম বলতেছে আজকের ক্লাস অনেক ভালো ছিল। আসলে ক্লাস তো ভালো থাকে না, এটা হচ্ছে তোমাদের ভালো লাগার উপরে। যেমন এই ক্লাসটাই ধরো যারা আগে থেকে টপিকগুলো ভালো পারতা ওদের কাছে একটু বোরিং লাগতে পারে। আমি আসলে এইখানে চাইলে এই ক্লাসটা কি করতে পারতাম, আরও অনেক লেখা, আরও অনেক কন্টেন্ট, লো লেভেল, হাই লেভেল, আরও অনেক কিছু দিতে পারতাম। কিন্তু আমার প্রথম 3-4টা ক্লাসের টার্গেট হচ্ছে যে তোমরা মূল জিনিসগুলো একটু একটু মনে রাখো, কারণ তারপরে অটোমেটিক তোমাদের পারফরমেন্স ইনক্রিজ হবে একদম ডিনামিক্যালি, কোনো চিন্তাই করতে হবে না। তো এনিওয়েজ সবাইকে অনেক ধন্যবাদ। নতুন নতুন ঠান্ডা পড়তেছে, খুব সাবধানে থাকবা, ঠান্ডা লাগাবা না। তোমাদের স্কুলের এক্সামগুলো মনোযোগ দাও, প্রত্যেকটা ক্লাস করো, সময় দাও। ইনশাল্লাহ ভালো একটা ভার্সিটিতে পড়তে হবে, পছন্দের একটা সাবজেক্টে পড়তে হবে। প্রত্যেকটা পড়াশোনাকে গুরুত্ব দাও, প্রত্যেকটা জিনিস আবার রিপিট আসবে তোমার লাইফে। আইসিটির প্রত্যেকটা জিনিস রিপিট আসবে, তুমি যা যা শিখছো ম্যাথ, প্রত্যেকটা জিনিস কিন্তু রিপিট আসবে, এরকম ভাবার কোনো কারণ নেই এটা এখন পড়ার পরে শেষ। তো পড়াটাকে ভালো লাগাও,
ইনশাল্লাহ ভালো হবে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।